নমস্কার, বন্দে ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। শিক্ষামূলক আলোচনা বলতে আমরা প্রথমেই বলে রাখছি, বুনিয়াদী শিক্ষা আমাদের জন্য, শিশুদের জন্য সবথেকে প্রথম আমাদের সেই ভিত। এই ভিত নিয়েই আমরা আজকে কথা বলবো। বুনিয়াদী শিক্ষা কিভাবে কাজ করছে, সমগ্র শিক্ষা কিভাবে কাজ করছে, এবং অবশ্যই বুনিয়াদী শিক্ষার একটা মূল কথা হলো নিপুণ ত্রিপুরা, যেটা আপনারা ইতিমধ্যেই শুনছেন বিভিন্ন জায়গায়। নিপুণ ত্রিপুরা কিভাবে কাজ করছে, সমগ্র স্তরে কিভাবে কাজ করছে, সবটাই আমরা আজকে শুনবো। আজকে আমাদের সঙ্গে এই বিশেষ আলোচনায় আমন্ত্রিত হয়ে এসেছেন বন্দে ত্রিপুরা স্টুডিওতে। চলুন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই রয়েছেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় স্যার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক পাশে রয়েছেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি স্যার। নমস্কার স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো আমাদের অধিকর্তা স্যারের সাথে। স্যার, সবার প্রথমেই আপনাকে স্বাগত জানাই বন্দে ত্রিপুরার পর্দায়। এবং আপনি তার আগে একটা গুরুদায়িত্বে ছিলেন নির্বাচন দপ্তর, তারপর আরেকটা গুরুদায়িত্ব, সেটা হলো শিক্ষা দপ্তর। তার মধ্যে সব থেকে স্পেশাল যেটা বুনিয়াদী শিক্ষা, যেটা হলো সব থেকে কঠিন আমাদের কাছে মনে হয়, কারণ প্রথম শিক্ষাটাই হলো শিশুর সব থেকে প্রধান এবং আসল, সেই দায়িত্বে রয়েছেন। কেমন লাগছে স্যার? এখানে হচ্ছে বয়সটা হচ্ছে আমার একদম 14 বছর অবধি, তো এলিমেন্টারি এডুকেশন। তো এখানে হচ্ছে শিশুদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে বা কিশোরদের নিয়ে, তো জাস্ট একটু ডিফারেন্ট। এবং এটার ব্যাপারটা হচ্ছে যে বয়স্ক লোকদের হ্যান্ডেল করা এক জিনিস, বাচ্চাদের হ্যান্ডেল করাটা হচ্ছে আরেক রকম। যেটা আমার অভিজ্ঞতা খুব একটা বেশি নেই, আমি মাত্র 1 মাসের মতন হয়েছে, 1 মাসও হয়নি। তো সেটা করতে গেলে পরে সবসময় যে একটা মানে প্রেশার দিয়ে কিছু করা, যেটা নিউ এডুকেশন পলিসির মধ্যে করতে হবে, আদারওয়াইজ সেটা অসুবিধা। তো একটু ডিফারেন্ট, তা আমি এটা এনজয় করছি, আমি এটা এক্সপ্লোরও করছি। ঠিক ঠিক, আমরা শুনবো আরো অনেক কিছু। তো আমরা এই মুহূর্তে অভিজিৎ স্যারের কাছ থেকে শুনবো। স্যার, আপনি একটা বড় দায়িত্বে রয়েছেন বুনিয়াদী শিক্ষার, যে আপনি ওএসডি পদে আছেন, পাশাপাশি নিপুণেরও ব্রাঞ্চ অফিসার। বলতে পারি নিপুণটা আপনি শুরুর সাথেই, মানে নিপুণ শুরু হয়েছে আপনি প্রথম থেকেই ছিলেন। তো অভিজ্ঞতাটা একটু শুনবো, যে নিপুণটা কি, এটা একটু ছোট্ট করে শুনবো প্রথম। এটা একটা ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে যে সবচেয়ে বেশি এমফাসিস দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে ফাউন্ডেশন এডুকেশনের উপর, ফাউন্ডেশন লার্নিং। তো ফাউন্ডেশন লার্নিং এর উপরই জোরটা দিয়ে এনইপির মধ্যেই, এনইপি 2020-র মধ্যে বলা হয়েছে যে নিপুণটা এসে মিনস ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। তো মানে কি, মানে আমরা পড়াটা যে করব, পড়াটা যে আমরা পড়বো, পড়াটা যাতে বুঝে আমরা পড়াটা করি, মানে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে সার্বিকভাবে সবটা চাই, সবটা আমাদের লাগবে। যদি আমরা এই নিপুণের যে লক্ষ্য, এই নিপুণের লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে পারি, যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আমাদের যে বেসিক ফাউন্ডেশনটা শক্ত হয়ে যাবে। এবং শক্ত হলে বাচ্চারা যখন আপনার বড় ক্লাসে যাবে, যে ধরুন আপার প্রাইমারিতে গেল 6, 7, 8 অথবা 9, 10, 11, 12, তাদের আর কোনো রকম অসুবিধা হবে না, কারণ তারা বুঝে পড়াটা শিখছে, তারা বুঝে অঙ্ক করার দক্ষতাটা আনছে। মানে অক্ষর গান যেরকম থাকছে, শিশুর অক্ষর গানটা সঠিক হচ্ছে কিনা ওইটার জন্য নিপুণ চেষ্টা করবে, পাশাপাশি তার গণিত শিক্ষাটাও যাতে সঠিক হয় সেটার জন্য কাজ করবে। একদম। আচ্ছা, আমরা আরো অনেক কিছুই শুনবো, তবে শুভাশিস স্যার আপনার কাছ থেকে জানবো যে আপনি বললেন যে আপনি সবেমাত্র আসলেন, তারপরও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অনেক কাজ হচ্ছে বুনিয়াদী শিক্ষায়। এবং আমরা যেটা স্যার বলছিলেন অভিজিৎ স্যার, যে এটা একদম গ্রাস লেভেল, একদম ছোট বয়সের যারা শিশুরা, তাদেরকে সার্বিকভাবে অক্ষর জ্ঞান, পাশাপাশি গণিত শিক্ষা বা শব্দ চেনা, বাক্য চেনা, এগুলোর মধ্য দিয়ে তাকে যে প্রথম যে শিক্ষাটা, সেটাই নিপুণের মূল লক্ষ্য। আপনার অভিজ্ঞতাটা একটু নিপুণ নিয়ে আমরা শুনবো। আমি আপনাদের বলছি, প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রেখে, যেটা উনি বললেন ন্যাশনাল এডুকেশন পলিসিতে, এনইপিতে 2020-তে বলা হয়েছে যে বাচ্চাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট হতে হবে। ঠিক ঠিক। এবং বাচ্চাদের সেটা করতে গেলে পরে যে জিনিসগুলো দরকার, সেটা তাকে ইমপ্লিমেন্ট করার জন্য নিপুণ ভারত নামে একটা প্রোগ্রাম শুরু করে মিশন মোডে। সেটা আপনার 5 জুলাই 2021-এ যা নিপুণ ভারতে বলা আছে, সেটাই আমরা আবার নিপুণ ত্রিপুরা বলে আমরা 2022-এ নভেম্বর মাসে আমরা শুরু করি। এটার মূল বিষয়টা হচ্ছে, আমরা যেমন আগে স্কুলে যেত বা অঙ্গনওয়াড়ি সেন্টার বা নার্সারিতে যেত, তো নিপুণের যেটা যাদেরকে নিয়ে কাজ, এলিমেন্টারি এডুকেশন তো ক্লাস 8 অবধি, নিপুণটা হচ্ছে 3 বছর থেকে
9 বছর অবধি। আচ্ছা। তার মানে কি বলে নার্সারি থেকে ক্লাস 3 অবধি একদম প্রথম প্রাথমিক শিক্ষা যেটা আমরা এখানে আমরা একটা জিনিস আমাদের অভিজ্ঞতা, সেটা আমাদের অভিজ্ঞতা না, যারা এডুকেশনের বিষয়ে রিসার্চ করেন ওনাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। যদি গ্যাপটা তৈরি হয়ে যায় পরবর্তীকালে পড়তে গেলে পরে এই গ্যাপ আর ফিল আপ হয় না। তাতে করে দুটো জিনিস হতে পারে, সে সবসময় পিছিয়ে থাকলো, একটা জিনিস হতে পারে, আর না হলে পরে কি করে সে পড়াটা বাদ দিয়ে দেয়। তো এটা রিটেনশনেরও আমার একটা ব্যাপার আছে। রিটেনশন যদি ঠিক মতো না হয়, যে ক্লাস 3-তে 10টা ছেলে ছিল, ক্লাস 4-এও সেই আমার 10টা ছেলেকে চাই বা মেয়েকে চাই। এখানে যদি আমি 5টা হয়ে গেছে আর 5 জন আর পড়ছে না ভয়ের চোটে বা যে কোনো কারণে হোক, তো এটা হতে পারে। এটা একটা ব্যাপার। এখনো আমাদের দেশের সবকটা স্কুল একরকম মানে পড়ার পদ্ধতি না বা সেরকম কিছু না। সেটার কারণে বলা হয়েছে যে নিপুণের এইবারে নিপুণের মেইন কাজ শুরু হলো। নিপুণ বলেছে যে ক্লাস 3 অবধি প্রতিটি বাচ্চা, দেশের, ত্রিপুরার না, কোনো গ্রামের না, শুধু গ্রাম, সারা ভারতবর্ষের প্রতিটি বাচ্চা একই রকম ভাবে শিখবে এবং ক্লাস 3 যখন শেষ করবে সে যাতে তার মিনিমাম যে জ্ঞানটুকু, যে পড়তে গেলে পরে যখন ক্লাস 3-তে বললাম 60টা ওয়ার্ড দিয়ে একটা করা, তার মানে কি বলে 45 মিনিটের মধ্যে করা, সেটা যে করতে পারে, যে সেটা একটা সময়ের মধ্যে যাতে পড়তে পারে উইথ আন্ডারস্ট্যান্ডিং, কি পড়লো বুঝে পড়তে হবে, সে যাতে মাল্টিপ্লিকেশন অবধি পারে। মানে ক্লাস 3 কথা বলছি, এর আগে তার প্লাস মাইনাস শিখতে হবে, এর আগে এগুলো শিখবে ধাপে ধাপে। কিন্তু একটা জিনিস করা হয়েছে এখানে, কিন্তু কোনোভাবেই বলা হয়নি যে তোমাকে আমি চাপিয়ে দিলাম তোমাকে এটা করতে হবে। এটা কিন্তু বলা হয়েছে ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাকে টোটালি চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের যে বসার পদ্ধতি, ইভেন কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, পিয়ার গ্রুপ যে বসবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা যদি ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, আর জেনারেলি আমরা দেখে এসেছি আগে যে প্রথম দিকে ফার্স্ট যারা ভালো পড়াশোনা তারা সামনে থাকে, পেছনে থাকে খারাপ ছেলেমেয়েরা। এই কনসেপ্টটা থেকে সরতে হবে। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা, ইচ্ছে করলে বাইরেও পড়তে পারে, ক্লাসরুমের বাইরে। আমার কথা হলো পড়ার যে বিষয়টা সেটা যাতে উন্নত মানের হয় আর বাচ্চারা যাতে লাইক করে, বাচ্চাদের লাইক মানে এটা হলিস্টিক যাতে একটা হলিস্টিক হয়। এবং তার সেখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়েছে, শুধু পড়বে না, তার ডেভেলপমেন্ট কিন্তু তার স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হতে হবে, মানসিকভাবে অলরাউন্ড সে কিন্তু এগুলি যাতে করতে পারে। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা, মানে কারোর ভূমিকা কম না, যে বাচ্চা যে পড়তে আসবে তারও ভূমিকা, তার তো ভূমিকা থাকবে, তার জন্যই করা হচ্ছে যে প্রোগ্রাম। আমরা যারা সরকারি অফিসার আছি এডুকেশনের সাথে, আমাদের যেরকম ভূমিকা আছে, সমাজের মানুষ যারা আছে তাদেরও ভূমিকা আছে। কিন্তু সবচেয়ে বড় ভূমিকা, আমি কাউকে ছোট করছি না, ভূমিকা হচ্ছে টিচারের কিন্তু শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে ধারণা করতে হবে। আগের পুরানো পদ্ধতি এটাকে ডিলার্নিং করতে হবে, এটাকে ফেলে দিয়ে নতুন ভাবে এগুলো করতে হবে। বাচ্চারা যাতে লাইক করে আসার জন্য চায় স্কুল যাতে তার কোনো একটা মানে চিড়িয়াখানা না মনে হয়, মানে একটা খাঁচা না মনে হয়, সেরকম ভাবে পড়াতে হবে। আর এটাকে আরেকটা সাথে আমি সংযোজন করছি, এই যে 3 বছর থেকে 9 বছর অবধি এই যে পড়াটা হবে, তার মধ্যে একটা বলা আছে, আপনারা জানেন সবাই, যে সব বাচ্চা যে নার্সারি স্কুলে পড়ে তা না, কেউ ডিরেক্টলি ক্লাস 1-এ আসে, কেউ হয়তো সেই স্কুলেরই কোনো নার্সারি উইংয়ে থাকে, এটা বলে প্রি প্রাইমারি। আবার কোনো বাচ্চা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আসছে। তো এবার অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চা, এই স্কুলের প্রি প্রাইমারি বাচ্চা বা অন্য স্কুলের প্রি প্রাইমারি বাচ্চা বা ডিরেক্ট ক্লাস 1-এ আসা বাচ্চা, তো এদেরকে একসাথে করতে হবে। এবং বলা আছে ক্লাস 1-এর পড়াটা প্রথম 5 সপ্তাহ বন্ধ থাকবে, মানে শুরু হবে না। তাদেরকে ওই একটা আমরা করেছি বিদ্যাসেতু নামে একটা, এই ত্রিপুরার মানে একটা ইনিশিয়েটিভ, বিদ্যাসেতু নামে একটা বই বার করা হয়েছে, ওয়ার্কবুক করা হয়েছে। সেটার মধ্যে এটা মানে 3টে, ম্যাথ, ইংলিশ এবং বাংলা, তাই তো 3টে। এই 3টে বই অলরেডি স্কুলে গেছে, স্টুডেন্টদের কাছে গেছে, প্রতিটি স্টুডেন্টকে দেওয়ার কথা, একই লেভেলে সবাইকে আনার জন্য। এইগুলো আগে শেষ করবে সবাই। যে পড়ে ফেলেছে, কোন একটা রেপুটেড স্কুলের বাচ্চা জানা আছে, যা এখানে বিদ্যাসূত্রে বলা জানা থাকলে তাকে ওয়েট করতে হবে। আর যারা যে বাচ্চাগুলো নাকি মানে অন্য কোনো স্কুল থেকে এসছে বা শেখেনি এখন অব্দি বা কোনো অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে এসে, তাদেরকে ওই লেভেলটা আনার পরেই শুরু হবে পরবর্তী পড়াশোনা। এটা গেল একটা। আবার ক্লাস 3-তে গিয়েও এগুলো দেখতে হবে সবাই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে কিন্তু এক্সাম কথাটা একটা টোটালি উইথড্রন। এখানে অবজার্ভ করতে হবে বাচ্চাদের লার্নিং কিরকম হচ্ছে। এবং এখানে পরীক্ষা নিলাম, তুমি 10-এর মধ্যে 3 পেয়েছো, তুমি 10-এর মধ্যে 9 পেয়েছো, তো ইউ শুড বি হ্যাপি অ্যান্ড ইউ শুড বি আনহ্যাপি। এটার কোনো ব্যাপার নেই। এটার মধ্যে যদি কেউ কম থাকে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য টিচার অ্যান্ড আদার্স কনসার্ন
প্যারেন্টসও তাকে যাতে ওই লেভেলে নিয়ে যায়, কিন্তু কোনো রকম চাপ না দিয়ে। ঠিক, আমরা শুনবো আর অনেক কিছু এই বিষয় নিয়ে, যেহেতু এটা একটা অনেক বড় বিষয়, একটা বড় একটা কাজ। অভিজিৎ স্যার, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে স্যার যেটা বলছিলেন যে একটা সময় কিন্তু আগে আমরাও যখন ছোট ছিলাম আমাদের পড়াশোনাটা শুরু হতো ক্লাস 1 থেকে। তখনকার সময় এরকমই ছিল সিস্টেম যে আমরা ক্লাস 1 থেকে আমরা পড়াশোনাটা শুরু করেছি, হয়তোবা তার আগের পড়াশোনাটা আমরা নিজেদের ইচ্ছায় মা বাবারা করিয়েছে বা অনেককে করায়ওনি, ডাইরেক্ট 1-এ ভর্তি হয়েছে। এখন দেখা গেছে নিপুণের মতো এই ধরনের কাজের মধ্য দিয়ে নার্সারিটা কিন্তু এখন ম্যান্ডেটরি প্রত্যেকটা স্কুলে, এবং শুধু নার্সারি না, কিছু কিছু তো অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেও ম্যান্ডেটরি। এই বিষয়টা আমরা একটু শুনবো। আসলে নিপুণ যেটাতে ফোকাস করছে সেটা হচ্ছে, স্যার একটু আগে বললো যে 3 থেকে 9 বছরের মধ্যে। তো 3 থেকে 9 বছরের মধ্যে মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রি প্রাইমারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো অলরেডি আমাদের দপ্তরের থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে প্রি প্রাইমারি স্কুলগুলো খোলার জন্য। আমাদের 125টা বিদ্যাজ্যোতি স্কুলস আছে, সেই 125টা স্কুলের মধ্যে এবছর আমরা নতুন 59টা প্রি প্রাইমারি ইউনিট খুলেছি। খোলার পরে আমাদের যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে, মিনস 125 বিদ্যাজ্যোতি স্কুলে আমাদের প্রি প্রাইমারি হয়ে গেছে। এছাড়া টোটাল আমাদের প্রি প্রাইমারি ইউনিট গিয়ে এখন দাঁড়িয়েছে 170টা স্কুলে প্রি প্রাইমারি চলছে, এবং 4টে মাদ্রাসা আছে যেখানে প্রি প্রাইমারি ইউনিট চালু হয়েছে। কিন্তু আমার যেখানে স্কুল আছে নিপুণের ইয়েতে 4227টা, সেখানে এই সংখ্যাটা খুবই কম। এটা তো স্টার্টিং, জাস্ট স্টার্টিং। তো সেই জন্যে এরই সঙ্গে আমরা আরেকটা যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের প্রি প্রাইমারির যে বাচ্চা 3 বছরের যে বাচ্চারা, এরা বেশিরভাগ বাচ্চারা থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদেরকেও আমার একই ছাতার নিচে আনতে হবে। এই ছাতার নিচে আনতে হলে আমরা একটা স্টেট গভর্নমেন্টের থেকে ইনিশিয়েটিভ নিয়ে স্টেট গভর্নমেন্ট একটা স্কিম বের করেছে, সেটার নাম দিয়েছে মিশন মুকুল। মিশন মুকুলের মধ্যে কি হচ্ছে যে আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে, ইতিমধ্যে আপনারা জানবেন যে এটা ছাড়াও 29টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কো লোকেশন হয়ে গেছে উইথ স্কুল। আচ্ছা, যেখানে যদি স্কুল যদি বড় হয়ে থাকে, স্কুলের রুমগুলো যদি বড় হয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা ছোট থাকে, তো অঙ্গনওয়াড়ির বাচ্চারা এক জায়গায় স্কুলে গিয়ে পড়ছে একই কমপ্লেক্সের মধ্যে। এমন কিছু জায়গা আছে যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা বিরাট বড় বাট স্কুলটা ছোট, প্রি প্রাইমারিটা ছোট, তো সেখানে আবার স্কুলের বাচ্চারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে পড়ছে। তো মানে একটা যৌথ প্রচেষ্টা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর এলিমেন্টারি এডুকেশন, সমাজ কল্যাণ দপ্তর আর শিক্ষা দপ্তরের যে বুনিয়াদী শিক্ষা দপ্তর, সেটা একসাথে মিলে কাজ করছে। এবং আমরা এছাড়াও আরো যে বাকি যে স্কুলগুলো আছে, অলরেডি ম্যাপিং ডান করা হয়ে গেছে, ম্যাপিং হ্যাজ বিন ডান, যে প্রত্যেকটা স্কুলকে অ্যাটলিস্ট 2টো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে আমরা লিংক করে ফেলেছি। লিংক করার ফলে হচ্ছে কি, যে যেই বাচ্চাটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশুনো করছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে টিচার যিনি আছেন, উনি সপ্তাহে একদিন আসবেন আমার স্কুলে, আমাদের স্কুলে যখন আসবেন, এসে ওই স্কুলে প্রি প্রাইমারি ক্লাসটা কিভাবে হচ্ছে সেটা যে এইচএম আছেন, এইচএম এবং টিচারদের কাছ থেকে জেনে যাবেন। হোমওয়ার্ক গুলো সে নিয়ে যাবেন, নিয়ে সে তার স্কুলে গিয়ে, মানে তার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সে আবার এগুলোকে ফলো করাবে। এবং মাসের মধ্যে 1 দিন অথবা 2 দিন সেই বাচ্চাদের 2 তরফেই কথাবার্তার মাধ্যমে মাসে 2 দিন বা 1 দিন তারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের স্কুলে নিয়ে আসবে। স্কুলের যে আমাদের অনেক টিএলএম আছে, আমরা প্রি প্রাইমারিকে টিএলএম এর জন্য উই আর গিভিং অ্যারাউন্ড 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। স্কুলের পাশাপাশি যে অঙ্গনওয়াড়িগুলো, এগুলো মার্চ হচ্ছে, এটা একটা তো কোলোকেশন হয়েছে। তাছাড়া যেগুলো ধরুন একটু কোলোকেশন মানে একই কমপ্লেক্সের মধ্যে নেই, তাদের বাচ্চাদেরকে এখানে আনবে, মাসের মধ্যে একবার করে আনবে। আনলে কি হবে যে স্কুলের যে অ্যাটমসফিয়ারটা সে আগেই পেয়ে যাচ্ছে, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কাররাও ওইখানে যাচ্ছে, গিয়ে তারও কিন্তু একটা ট্রেনিং হয়ে যাচ্ছে যে স্কুলের টিচাররা কিভাবে পড়াচ্ছে, মানে যাতে একটা দুইজনের মধ্যে যাতে একটা কমিউনিকেশন থাকে, এই কমিউনিকেশন থেকে হচ্ছে। তো এতে দেখা যাচ্ছে কি যে আমাদের যে প্রি প্রাইমারি সেক্টরটা এটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে। একদম একদম। এবং যে একটা সময় এরকম ছিল যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা শুধুমাত্র খাবার দাবার সুস্বাস্থ্যের জন্য ছিল, পড়াশোনাটা মানুষ এরকম ভাবতো। এখন কিন্তু চিত্রটা পুরো পাল্টে গেছে অঙ্গনওয়াড়ি সেন্টারে। একটু অ্যাড করতে চাই এটার মধ্যে, ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ওয়ার্কাররা আছে এদেরকে ট্রেনিং দেওয়ানোর জন্য আমরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এই ট্রেনিংটা এসসিআরটির মারফতে হবে, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ওয়ার্কাররা আছে, এভরি ওয়ার্কার উইল বি ট্রেন্ড। তো তারা অলরেডি নিপুণ সম্পর্কে জানবে, মুকুল সম্পর্কে জানবে। তো যে বাচ্চা আমার স্কুলে নেই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে,
তো সে যখন স্কুলের মধ্যে ঢুকবে পরের বছর, সে অলরেডি জানবে, তার একটা বেসিক এসে পড়বে, আইডিয়া এসে পড়বে। গ্যাপটা কমে যাবে, গ্যাপটা কমে যাবে। ঠিক, আমরা শুনবো আর অনেক কিছু নিপুণ নিয়ে স্যার সুভাষিস স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার যেটা আপনি বলছিলেন এবং স্যারও বলছিলেন যে সত্যি একটা যেই শিশুটা আগে মানে 6 বছর বা 7 বছরে পড়াটা শুরু করতো মানে বিদ্যালয় স্তরে, এখন কিন্তু সেই 3 থেকেই তার স্টার্টিংটা হয়ে গেছে এবং কোনোভাবেই সেখানে মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখানে একটু জানবো আপনার কাছ থেকে যে টিচারদেরকে একটু কি প্রশিক্ষণের ক্ষেত্রে নিপুণের মধ্যে কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, অলরেডি টিচারদেরকে যারা সারা ত্রিপুরা রাজ্যে যত টিচার আছেন স্কুলে মানে বিশেষ করে এলিমেন্টারি এডুকেশনের সাথে, তাদের ট্রেনিং অলরেডি হয়ে গেছে থ্রু এসসিআরটি। এসসিআরটি ট্রেনিং 99% আমি বলতে পারি হয়ে গেছে, মানে হয়ে গেছে ট্রেনিং। কিন্তু একবার ট্রেনিং না, বারবারও ট্রেনিং লাগতে পারে। তো সেটাকে আরো রিফ্রেশার ট্রেনিং যদি লাগে সেগুলো করা হবে। আমাদের ব্লক লেভেল রিসার্চ পার্সন যে বলে বিআরপি, তারপরে সিআরপি, এদেরকেও আমরা ট্রেন করা আছে। ওনারা অনেক ভালো জানেন কি করতে হয়। সেটাও আবার আমি বলি, যে কোনো ট্রেনিং দেওয়ার পরে একবার ট্রেনিং দেওয়া হলো মানে যে উনি সবকিছু জানবেন এবং সবসময় এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন তা না। অ্যাজ এ হিউম্যান বিং এটা হয়তো পিরিয়ডিক্যালি আবার একটা ট্রেনিং দিতে পারে, হয়তো ব্যাচ ওয়াইজ হবে। তো এগুলো প্রথম কথা বলি যে নিপুণ স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু এই ট্রেনিংগুলো হয়ে গেছে। আর নিপুণ সম্বন্ধে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলা উচিত, যদিও এটা প্রাসঙ্গিক নাও মনে হতে পারে। নিপুণ যদি ধরেন, আমি যদি বললাম যে ইন্ডিয়াতে নিপুণ শুরু হয়েছিল 5 জুলাই 2021-এ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে করে কেন্দ্র করে। আপনি যদি ঐতিহাসিকভাবে সময়টা দেখেন, 2021-এ যে 5 জুলাই, তখন আমাদের প্যান্ডামিকের অল ওভার ওয়ার্ল্ড চলছে। সেকেন্ড ফেজ তখন কমপ্লিট হয়নি, সেকেন্ড ফেজ কমপ্লিট হয়নি। বাচ্চারা ঘরে, টিচাররা কিছু বুঝতে পারছেন না, প্রশাসন, কারণ এটা তো কোনো আগে থেকে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এটা 100 বছর পরে স্প্যানিশ ফ্লু কবে এসেছিল, সেই 1906 সাথে, তারপর আবার এটা এসেছে। এটা সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের, কোনো ধারণা নেই। তারপরে তখন প্রথম দিকে তো ভ্যাকসিনও নেই, যাই হোক, এইগুলো কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন এগুলো করেছে এবং স্টেট গভর্নমেন্টের সাথে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কন্ট্রাক্ট রেখে সমস্ত রাজ্যের সেগুলো করে ফিডব্যাক নিয়ে এই নিপুণ এটা করেছে। এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে সেটাকে কিন্তু আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমরা যেটা বললাম যে 2022-এ নভেম্বরে আমরা এটা স্টার্ট করে দিয়েছি। এবং এই ফাঁকে কি হয়ে গেছে, এটা করতে গেলে টিচারদের শিক্ষণ লাগে, টিচারের মানে তাদের প্রশিক্ষণ হয়ে গেছে। তারপরে বই যেগুলো লাগে, যে আপ টু ক্লাস 3 অবধি যেটা আমার দরকার, সেই বইও আমরা অলরেডি মানে অ্যারেঞ্জ করে ফেলেছি। সবকিছু আমাদের করা আছে, অ্যারেঞ্জ করা আছে। এমনকি ওয়ার্কবুক থেকে শুরু করে যা যা আছে সব আমরা অ্যারেঞ্জ করেছি। এবং এসসিআরটির এখানে একটা আছে, ভূমিকা আছে, বড় ভূমিকা আছে, ওনারা এগুলো করেন। তো সুতরাং আমাদের এটার মধ্যে কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস কি, পাবলিকেরও জানা উচিত এই নিপুণ জিনিসটা কি। আমি গিয়ে একটা ক্লাসের মধ্যে কিছু বললাম, কেউ ভাবতে পারে এটাই বোধহয় শেষ কথা, আর কোনো কথা নেই। আমার কি আরো কিছু মানে উচিত কিনা বলা, মানে আমি whether I am obliged to say something more। তো এগুলোর জন্য নিপুণের প্লেস কি, নিপুণের লক্ষ্য কি। এই যে বাচ্চাগুলো আছে, নার্সারিটাকে যদি আমি 1 ইউনিট ধরি, নার্সারি কেজি 1 কেজি 2, তো এটাকে আমরা একটা ধরলাম, গ্রুপ ধরলাম, ক্লাস 1 একটা, ক্লাস 2 একটা, ক্লাস 3 এই যে 4টা লক্ষ্য। এই নার্সারি শেষ করে যখন সে এই আসবে, ক্লাস 1-এ আসবে, তার কি কি শিখতে হবে? বেশি কিছু না, 4-5টা ওয়ার্ড, মানে 2-3টে দিয়ে অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড বানানো, এই 1 থেকে 10 অব্দি করা। এটা কি পুরোটা নার্সারির মধ্যে সে এগুলো করবে। তারপরে 1-2টা শব্দ বানানো। তারপরে ক্লাস 1-এ গিয়ে কি করতে হবে, এগুলো সব বলা আছে, যে মানে ক্লাস ওয়াইজ ম্যাটেরিয়াল দেওয়া আছে, ক্লাস ওয়াইজ দেওয়া আছে। কিন্তু এটা শুধু ওই বাচ্চারা যদি স্কুলে আসে উনি জানলেন না, টিচার জানলেন তা না। এটা জানতে হবে, আমাদের মা বাবাকেও জানতে হবে, সমাজকেও জানতে হবে। যার জন্য আমরা এবার করছি কি, রিসেন্টলি আমরা একটা নিয়েছি, তাও আপনাদের বলি, কমিউনিকেশনের একটা হচ্ছে, ধারা হচ্ছে, যেমন আমি এখানে একটা কিছু বলছি, বক্তব্য রাখছি, এটা যেমন পেনিট্রেট করে, মানুষ শুনে, অনেক সময় কবিতার মাধ্যমে কেউ কিছু বলে, গানের মাধ্যমে বলে, নাটকের মাধ্যমে বলে। তো আমাদের পাবলিকের ফোকাসটাকে এখানে আনার জন্য আমরা করেছি কি, নিপুণের উপরে 8টা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছি। এবং বাই 13th
আমাদের এসে আছে মানে প্ল্যান আছে বাই 12 হয়তো একটা স্লিপ করতে পারে, না স্লিপ করবে না আশা করি, 12-এর মধ্যে হয়ে যাবে। 8টা ডিস্ট্রিক্ট বিভিন্ন থিমের উপরে কাজ করবে, নিপুণকে প্রজেক্ট করবে, মানে এটাকে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ তুলে ধরবে। যেমন আমি বলি কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে গোমতী ডিস্ট্রিক্ট করবে, গোমতী ডিস্ট্রিক্ট কালচারাল প্রোগ্রাম করবে এবং এটাকে তারা হাইলাইট করবে নিপুণকে। সিপাহীজলা স্পোর্টস অ্যান্ড যোগার মাধ্যমে করবে। ওয়েস্ট করবে কি র্যালি করবে, এখানে র্যালির মাধ্যমে দেখবে সবাই। তো এক একটা জায়গাতে এক এক রকম ভাবে ভাবনা চিন্তা হচ্ছে, একদম খুব ভালো। এবং এই উদ্যোগ নিয়ে আমরা আরো অনেক কিছুই শুনবো। আমরা অভিজিৎ স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার, নিপুণ যখন শুরু হয়েছিল, আমি একটা কথা মাঝখান দিয়ে একটু যোগ করতে চাই যে নিপুণ শুরুর কিছুদিন আগে আমরা দেখেছিলাম নতুন দিশা এসেছিল। নতুন দিশাটাই কিন্তু একমাত্র ওই একটা পথ ছিল যে একটা শিশু ঠিকঠাক পড়তে পারছে কিনা, অঙ্ক ঠিক করে পারছে কিনা, সেই লেভেলটাকে বিচার করার জন্য নতুন দিশা সাধনা প্রেরণা নিয়ে এসেছিল। তখন দেখা গিয়েছিল প্রচুর সংখ্যক বাচ্চা তার লেভেলে নেই, তার থেকে নিচে রয়েছে। এখন নিপুণ আসাতে কি হলো, সেই বিষয়টা আর সাধনা প্রেরণা অবধি যাবে না, তার আগেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে ছোট বয়সেই তার এটা মানে শিক্ষাটা হয়ে যাবে যে ঠিকঠাক পড়তে পারছে কিনা, অক্ষর জ্ঞান হয়েছে কিনা, গণিত শিক্ষাটা হয়েছে কিনা। তো নিপুণ সেখানে অনেকটা অ্যাডভান্স করে দিচ্ছে বাচ্চাগুলোকে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সব নতুন দিশাটা ছিল হচ্ছে এই থিঙ্কিং এ ছিল যে যখন একটা অল ওভার দ্য স্টেট একটা সার্ভে হয়েছিল, যেই সার্ভেতে সব রকম বাচ্চারা ক্লাস 3 to 8 এর একটা সার্ভে করে যে আমরা জানতে চেয়েছিলাম তার লার্নিং লেভেলটা কোনখানে। তারা সেখানে দেখা গেল একটা স্ট্যাগারিং ফিগার আসলো যে যেখানে ম্যাক্সিমাম বাচ্চারা পড়তেই পারে না, ক্লাস 8 এর বাচ্চারাই পড়তে পারছে না। তারপর আমরা কিছু পড়তেও পারছে না, অঙ্ক করতে পারছে না। তারপর আমরা কিছু রিমেডিয়াল মেজার্স, রিমেডিয়াল ক্লাস 3টে গ্রুপে নেওয়া হলো, তারপর প্রত্যেক শনিবার নেওয়া হলো। এগুলো আমরা কাদের জন্য করলাম? যারা আগে যে পড়ানো হয়েছিল, বিগত বছরগুলোতে যে পড়ানো হয়েছিল, সেই বছরগুলোতে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফুলফিলমেন্টের জন্য। আর নিপুণটা হচ্ছে ফর আওয়ার ফিউচার। নিপুণটা যদি আমার ঠিক মতো করে যায় তাহলে আমার নতুন দিশা আমার কোনো সময়ই আমার দরকার পড়বে না। ঠিক, তো এই জন্য নিপুণটা হচ্ছে যে এটার মধ্যে আরেকটু অ্যাড করেছে নিপুণের মধ্যে স্যারও যে জিনিসটা বলছিল, নিপুণ একটা হোলিস্টিক চিন্তা ভাবনা করছে। নিপুণের মধ্যে কি নট অনলি রিডিং বাট রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, যেটা বারবার আমাদের বলা হচ্ছে যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, এটা যাতে দেখা হয়। তো নতুন দিশা আর নিপুণের মধ্যে এটাই তফাৎ। স্যার, আরেকটা কথাও আপনার কাছ থেকে জানতে চাইবো, দুজনের কাছ থেকে আমরা এক এক করে শুনবো যে নিপুণ যখন শুরু হয়েছে তখন ট্রেনিং, টিচারদের ট্রেনিং, শিশুদেরকে অঙ্গনওয়াড়ির সাথে মার্চ করে ট্রেনিং, তার শিক্ষা দেওয়া, তার পাশাপাশি কি কি পদক্ষেপ নিয়েছে? মানে বই নিশ্চয়ই পাঠ্য বই তাদেরকে দেওয়া হয়েছে নিপুণের জন্য, স্পেশাল কিছু কি দেওয়া হয়েছে? আমি স্পেশালি বলি যে এটা নিয়ে একটা ডায়লেমা থাকতে পারে যে নিপুণ মানে এমন না যে কোনো আলাদা সিলেবাস বা কোনো কিছু নিউ কোনো কিছু, এরকম কোনো কিছুই না। নিপুণের যেটা স্যার বলছিলেন যে ক্লাস 1 এর জন্য আমরা বিদ্যাসেতু মডিউল বানিয়েছি। কেন বানিয়েছি? কারণ ডিফারেন্ট লেয়ার থেকে, এটা নিয়ে আলোচনা আগেই হয়ে গেছে, যে ডিফারেন্ট লেয়ার থেকে বাচ্চারা আসবে। কেউ ডাইরেক্ট স্কুলে ভর্তি হবে, কেউ নার্সারি থেকে আসবে। এই জন্য 2 মাসের জন্য তাদেরকে আমরা বিদ্যাসেতু মডিউলটা পড়াবো, যেই মডিউলটা ডেভেলপ করা হয়েছে এলিমেন্টারি এডুকেশন থেকে in association with the help of SCRT diet 9 weeks 5 weeks 9 weeks ঠিক তো এটা করার জন্য আমরা বিদ্যাসেতু মডিউলটা করেছি, যেটা নিয়ে অলরেডি স্কুলগুলোতে ক্লাস আরম্ভ হয়ে গেছে। এবং এই জুন মাসটা অবধি, এই জুন মাস অবধি বিদ্যাসেতু মডিউলই পড়ানো হবে, যেটা স্যার বলছিল। এবং 1 জুলাই থেকে আমাদের ক্লাস 1 এর পড়া হবে। নেক্সট যেই সিস্টেমটা, সেটা টিচার্স হ্যাভ অলরেডি বিন ট্রেন্ড, এবং স্যারও বললেন যে টিচারদেরকে বারবার করে এই ট্রেনিংটা চলবে, যে তাদের ওরিয়েন্টেশন করানো হবে। এবং ওরিয়েন্টেশন কিন্তু সব টিচারের না, আমরা অলরেডি মাস্টার ট্রেনারকে আমরা ট্রেন করে দিয়েছি, যারা বিআরপি, তারা যাবে গিয়ে ক্লাস অবজার্ভ করবে। তারা যদি দেখে কোনো টিচারের মধ্যে আরেকটু ডেভেলপ করার, আরেকটু কিছু বেটার দেওয়ার ক্ষমতা আছে, তাহলে সেই টিচারকে পয়েন্ট আউট করে সেই টিচারকে only that teacher will be trained, যে তাকে আরেকটু ঘষতে হবে, আরেকটু মাছ দেবে, he or she needs to be sharpened, তাহলে সেই টিচারকে হবে ট্রেনিংটা দেওয়া। আর এই পুরোটা জিনিসের মধ্যে নিপুণের মধ্যে এই গেল একটা পদক্ষেপ, যে বিদ্যাসেতু মডিউল। এরপর বিদ্যাসেতু মডিউলটা তো বাচ্চারা ক্লাস 1 এ এসে জাস্ট 1 এ এসে পড়বে, 1 এ এসে প্রথম 1টা শুরু করবে না, তার আগে বিদ্যাসেতুটা। আর তার আগে যে বাচ্চাগুলোর যে কোর্স থাকে, যেরকম কেজি 1 কেজি 2 নার্সারি, সেটা যা কোর্স আছে সেই কোর্সই থাকবে, বাট টিচার্স উইল কিপ ইন হ্যান্ড
হেড যে আমার বাচ্চারা যাতে ওই অ্যালফাবেট জ্ঞানটা হয়ে যায়, নিপুণ লক্ষ্যটা সঙ্গে সঙ্গে। কারণ যেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কোনো কিছু চাপাচ্ছি না, নাথিং এক্সেস ইজ ইম্পোজড, বরঞ্চ জিনিসটাকে আরো হালকা করা হচ্ছে খেলাধুলার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা করছি। এবং এই অ্যাক্টিভিটির মাধ্যমে করছি বলেই ইতিমধ্যে আমরা সব স্কুলে, যতগুলো স্কুল আছে স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেডে, আমরা ফান্ড দিয়েছি ফর ক্রিয়েটিং নিপুণ কর্নার্স। এবং প্রি প্রাইমারিতে অলরেডি আছে, তাছাড়া ক্লাস 1, 2 and 3 প্রত্যেকটাতে নিপুণ কর্নার আছে, যেটাতে বাচ্চারা যারা খুব খুশি হচ্ছে এবং অ্যাক্টিভিটি বেসডে তারা কালারফুল থাকছে, নিপুণ কর্নার কালারফুল থাকছে এবং তারা অ্যাক্টিভিটি বেসডে পড়াশোনাটা করছে, মানে স্কুলের প্রতি আকর্ষণ আনার জন্য। গেল সেকেন্ড ইনিশিয়েটিভ। নেক্সট ট্রেনিং শুধু হয়নি, ট্রেনিং হওয়ার পর আমাদের ডাইরেক্টরেট থেকেও, এলিমেন্টারি এডুকেশন থেকে এবং এসসিআরটি থেকে ব্লকে গিয়ে এদেরকে সেন্সিটাইজ করা হয়েছে। নেক্সট যেই কাজটা আমরা করেছি, যে প্রত্যেকটাকে যাতে স্যার যেটা বলছিলেন একটু আগে, যে পেরেন্টস শুড বি ইকুয়ালি রেসপন্সিবল। যে আমরা যদি জাস্ট ইফ ইউ টেক অ্যান এক্সাম্পল অফ এ রিক্সা, যে একটা রিক্সা যখন চলতে হয় আমাদের 3টে চাকার প্রয়োজন লাগে। সো ইফ উই কনসিডার দ্য ফার্স্ট হুইল অ্যাজ দ্য স্টুডেন্ট, তো তাকে সাপোর্ট দেওয়ার জন্য সেকেন্ড হুইল হবে টিচার, তার পাশের যে 3 নাম্বার চাকাটা হবে পেরেন্টস। তো পেরেন্টসও যদি না জানে তাহলে কিছু হবে না। পেরেন্টসদের উচিত লক্ষ্যটা জানা। যেমন টিচারদের আমরা বলে দিয়েছি ক্লাসে ঢোকা মাত্র তাদের জানতে হবে লক্ষ্য, ক্লাস 1-এ আমার বাচ্চার কি লক্ষ্য, 2-তে কি, 3-তে কি। সেরকম বাড়িতে তো একটা মেজর টাইম, বেশিরভাগ সময়টাই তো বাড়িতে থাকছে। তো গার্জিয়ান, বাবা মা তখন দেখবে যে আমার বাচ্চাটা ক্লাস 1-এর যে লক্ষ্যটা আছে সেটা পড়েছে কিনা। এটার জন্য এলিমেন্টারি এডুকেশন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইটস ফর ফার্স্ট টাইম। পিটিএম সবসময় আপনারা জানেন, বাট একটা কারণে, জাস্ট ফর ওয়ান, এই প্রথম পিটিএম হয়েছে সারা রাজ্যে, সব স্কুলে পিটিএম হয়েছে অনলি ফর নিপুণ, যাতে গার্জিয়ানরা যাতে ইনভলভ হতে পারে। এছাড়া আপনারা জানেন যে লোকালিটি, এসএমসি কমিটি, রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল যারা আছে তারা যাতে জানে, যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এরা যাতে জানে, এর জন্য অলরেডি আমাদের ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে একটা অর্ডার বের হয়েছে এবং এটা 30 তারিখ গত মাসের এই অবধি চলেছে, যে সব পঞ্চায়েতে মিটিং, সব ডিএলইসির মধ্যে মিটিং এবং সব ডিস্ট্রিক্ট, ব্লক, সব জায়গায় সব মিটিং হয়েছে। এই কেন? যাতে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হয়, পাবলিক রিপ্রেজেন্টেটিভের মধ্যে অ্যাওয়ারনেস হয়। এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এখন হয়েছে, আপনারা জানেন যে G20-র সামিট হচ্ছে, তো G20-র সামিটকে সামনে রেখে G20-র মেইন যে এজেন্ডা এবার এসেছে সেটা হচ্ছে নিপুণ। এবং লাস্ট সেটা ত্রিপুরাতে হয়েছিল, হ্যাঁ ত্রিপুরাতে হয়েছিল, আগরতলাতে G20 হয়েছিল, এরপর বিভিন্ন জায়গায় হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, কাশ্মীরে হয়েছে, লাস্টটা হচ্ছে পুনেতে। এবং এই যে G20 হচ্ছে, এর জন্য স্যার যেটা বললেন যে 8টা ডিস্ট্রিক্টের প্রোগ্রাম আছে, ইটস এ পার্ট অফ জন ভাগিদারি। এই জন ভাগিদারি প্রোগ্রামটা আমরা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একটু জন ভাগিদারি বিষয়টা কি একটু যদি শুনি। জন ভাগিদারি প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের যে G20-র যে আমাদের যে সামিটটা হচ্ছে যে পুনেতে, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেটসগুলো পার্টিসিপেট করবে এবং G20-র যে দেশগুলো, যে 19টা দেশ প্লাস ভারতবর্ষ, তো 20টা দেশের যে রিপ্রেজেন্টেটিভরা থাকবে, ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে 2 দিনের। এবং ওখানে আরো 2 দিন থাকবে, যেখানে ডাইরেক্টর অ্যান্ড এসপিডি তারা যাবেন, গিয়ে এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করবে। তো নিপুণ নিয়ে কোন স্টেট কিভাবে এগাচ্ছে, যাতে আমরা সবাই, মানে ভারতবর্ষের সবাই একই প্ল্যাটফর্মে থাকি, এটাকে এক জায়গায় নেওয়া এবং অল ওভার ইন্ডিয়াতে এই জন ভাগিদারি আনবে। জন ভাগিদারি হচ্ছে যে টু ইনভলভ অল দ্য পিপলস অফ দ্য স্টেট, অল দ্য পিপলস অফ দ্য কান্ট্রি ফর নিপুণ, মানে সবগুলো স্টেট একসাথে যাতে মিলে কিছু। এটা একটা যেমন এমনকি যেটা আমাদের যেমন আমরা বলি যে ব্লক লেভেল লোক যাতে জানে বা স্টেট লেভেল জানে, শুধু তাই না, পাবলিক গ্রাসরুট লেভেলে যাতে পাবলিকও জানতে পারে, মানে জনসাধারণ যাতে জানতে পারে, তার জন্য হচ্ছে এটা জনভাগিদারি, মানে জনগণ যাতে জানতে পারে, ভাগিদারি করুক, মানে সেটা একটা অংশগ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে নিপুণ এত ছোট বিষয় না, অনেক বড় বিষয়। এই বিষয়টা এত কম সময়ে আমরা আলোচনা করতে পারি না, তাও চেষ্টা করেছি। আশা করব আগামী দিন আপনারা আবার আমাদেরকে সময় দেবেন, বন্দে ত্রিপুরাকে সময় দেবেন, যাতে আমরা নিপুণ নিয়ে আরো অনেক এইরকম কথা আমাদের দর্শক বন্ধুদের জানাতে পারি, স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করতে পারি বা প্যারেন্টসদেরকে যেন অ্যাওয়ার্ড করতে পারি। সবার প্রথমে অধিকর্তা স্যারের কাছ থেকে নিপুণের
ভবিষ্যৎ নিয়ে এক দু কথা শুনবো শুধু ছোট্ট করে। প্রথমে আমি বলি যে নিপুণ যে মিশন মোডে চলছে, এটা চলবে। আর এটা 2026-27 মধ্যে এটা হচ্ছে আমাদের টার্গেট দেওয়া আছে, 2026-27 অবধি নিপুণ প্রোগ্রামটা চলবে মিশন মোডে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেটা আমাদের স্টেটের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, শুধু এটা 26-27 গেলেই হবে না, কারণ এরপরে বাচ্চা যেগুলো ঢুকবে, মানে যারা স্কুলে আসবে, অটোমেটিক্যালি এটা চেঞ্জ, তাদের জন্য যাতে এটা থাকে, উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড অলসো। তো এটা হচ্ছে মূল কথা, যে নিপুণের যে আমাদের যে প্রাপ্তিগুলো, সেটা যাতে পরবর্তী প্রজন্মের বাচ্চারাও যাতে পায়, সেটা দেখা। অসংখ্য ধন্যবাদ স্যার, এতক্ষণ মূল্যবান সময় দিয়েছেন। অভিজিৎ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় আমাদেরকে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে ছিলেনই, শুনলেন নিপুণ কিভাবে কাজ করছে একদম রুটগুলোকে শক্ত করার জন্য। একটা গাছের রুট যদি ভালো হয়, তাহলেই কিন্তু গাছটা অনেক বড় হবে, সুন্দর ফল ফুল নিয়ে আমাদেরকে অনেক বেশি দিনের জন্য ছায়া দেবে। সেই শিশুরাই হলো আমাদের দেশের জন্য ভবিষ্যৎ এবং আমাদের রাজ্যের সেই মূল্যবান গাছ। তো আমরা তার যত্ন নেব, তাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। এই হাতটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা করবে না একা, সঙ্গে মা বাবারাও অবশ্যই করবেন, আপনারাও করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।